সকলকে স্বাগত। আজ আমরা একটা খুব কমন বিষয় নিয়ে কথা বলবো। এই যে বন্ধনীর মধ্যে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটাকে ঊর্ধ্বকমা বলা হয়। অনেকে অনেক ক্ষেত্রে এই ঊর্ধ্বকমা ব্যবহার করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেসব জায়গায় ঊর্ধ্বকমা ব্যবহৃত হয় সেই সব জায়গা কিছু কিছু নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই ঊর্ধ্বকমা শব্দের মধ্যে, শব্দের শুরুতে, শব্দের শেষে যে কোনো ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এবং তার ফলে অনেক সময় শব্দের উচ্চারণ বদলে যায়। অনেক সময় দুটি একই বানানের শব্দ অথচ তাদের উচ্চারণ আলাদা, তখন শব্দ দুটিকে আলাদা করার জন্য কোনো একটি শব্দের মধ্যে বা শেষে বা প্রথমে ঊর্ধ্বকমা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা শব্দের শুরুতে কিভাবে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয় একটু দেখে নিই। যেমন শব্দের শুরুতে মূলত কোনো লুপ্ত স্বরধ্বনির বদলে এই ঊর্ধ্বকমাটি ব্যবহৃত হয়। যেমন পরি শব্দ, পরয় হস্যি পরি, তার ঠিক আগে যদি একটা ঊর্ধ্বকমা বসিয়ে দেওয়া হয় তাহলে সেটির উচ্চারণ হয় উপরি। আমরা পরি হিসেবে উচ্চারণ অবশ্যই করতে পারি, কিন্তু সেটা আসলে কথাটি উপরি। যেমন বসি ফুলের আসন পরি, এখানে বলা হয়েছে। পরে মানে ওপরে, যে ও নামক স্বরধ্বনিটা এখানে লুপ্ত আছে, তার বদলে পয়ের ঠিক আগে একটা ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়েছে। যেমন মাথার পরে, বুকের পরে। একইভাবে শব্দের মধ্যে ঊর্ধ্বকমার ব্যবহৃত হতে পারে। শব্দের মধ্যে এটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, বেশ কিছু ক্ষেত্রে। যেমন একটা ব্যবহার হলো অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে। যেমন কোনো যখন একটি বানান, যেমন ক রয়ে কার করে, এটা সমাপিকা ক্রিয়া, কিন্তু যখন ক আর রয়ে একারের মধ্যিখানে একটা ঊর্ধ্বকমা দেওয়া হবে তখন সেটার সমাপিকা ক্রিয়া থাকবে না, তখন সেটা অসমাপিকা ক্রিয়া হয়ে যাবে। তখন সেটার উচ্চারণ হবে করে, কাজটা করে নিই। বসে, বসে বসে দিন কাটে। ধরে, ধরে আর থাকে না, তখন যদি ওই চিহ্নটা ব্যবহৃত হয় ধ আর রয়েকারের মাঝে, তখন সবাই ধরে, মাছ ধরে আনি। মরে, মরে, সরে, এরকম অসমাপিকা ক্রিয়ার ব্যবহার আছে। এছাড়াও ভবিষ্যতের অনুজ্ঞার ক্ষেত্রেও এই চিহ্নটি ব্যবহার করা হয়। যেমন পর অয়কার পরও, এটা বর্তমানের অনুজ্ঞা, বর্তমানকালের। কিন্তু যখন প আর রয়কারের মাঝে একটা ঊর্ধ্বকমা বসিয়ে দেবো তখন সেটার উচ্চারণ আর পরও হবে না, হবে পুরো, ভবিষ্যৎকালের অনুজ্ঞা। বাসন্তী রং শাড়ি পরো, ক্ষয়ের রঙের টি, নজরুলের বিখ্যাত একটা গানের লাইন। করো মাঝে ঊর্ধ্বকমা বসালে তখন তার উচ্চারণ হবে করো, সাবধানে কাজটা করো। বলো, তখন বলো থাকবে না, যখন তার মাঝে ঊর্ধ্বকমা বসা হবে তখন সেটাকে বলবো বলো, তাকে কথাটি বলো। আরও একটি ক্ষেত্রে এই শব্দের মধ্যে ঊর্ধ্বকমা ব্যবহৃত হয়, সেটাও মূলত কিছু লুপ্ত স্বর বা ব্যঞ্জনের চিহ্ন হিসাবে। যেমন দুটি এর মাঝে, দয়ে হস্যু আর টয়ে হস্যির মাঝে যদি একটা ঊর্ধ্বকমা ব্যবহার করা হয় তাহলে সেটা আসলে দুইটি, দুইটি শব্দটির পরিবর্তে, যেহেতু হস্যইটা উচ্চারণ করছি না, হস্যইটা এখানে দেওয়া হচ্ছে না, সেজন্য তার মাঝে এই ঊর্ধ্বকমাটি ব্যবহৃত করা হচ্ছে। তেমনি মশাই, মহাশয় শব্দটা আসলে মহাশয়, কিন্তু যেহেতু হয় আকার লিখছি না, তার পরিবর্তে সেটা মশাই। নবত শব্দটা আসলে নহবত, হটার পরিবর্তে ঊর্ধ্বকমা ব্যবহার করছি। শব্দের শেষেও অনেক ক্ষেত্রে ঊর্ধ্বকমার ব্যবহার হয়। কীরকম? যেমন কোরিয়া, অন্তস্থ আকার, শব্দটা লিখছি না, শব্দটা করি, করির পরে যদি একটা ঊর্ধ্বকমা থাকে তাহলে সেটা আর করি হয় না, কোরিয়া। লাগি, লাগিয়া। ধরি, ঊর্ধ্বকমা দিলে ধরিয়া। মরি, ঊর্ধ্বকমা দিলে মরিয়া। বসি, ঊর্ধ্বকমা দিলে বসিয়া, বসিয়া। থামে নিকো, এরকম একটা শব্দ
এর শেষে ঊর্ধ্বকমা দিলে কি হয় উচ্চারণ? আসলে শব্দটা ছিল থামেনি কো, কয়ে ওকার। কয়ে ওকারটা নেই বলে এখানে একটা ঊর্ধ্বকমা ব্যবহার করা হয়েছে। যদিও এর ব্যবহার খুব কম, কিন্তু কোনো কোনো সাহিত্যিকের সাহিত্যে এটার ব্যবহার লক্ষ্য করা যায়। তো এই হচ্ছে শব্দের ঊর্ধ্বকমার ব্যবহার। আরও অনেক ক্ষেত্রে হয়তো ব্যবহৃত হয়। আপনারা সেই ব্যবহার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।